রাখতে পারবো না। যখন ও আমাকে ডাক দিবে যে মা, আমার আমার অনেক কিছুই বলবে, যে আমি এই দুধ খাওয়ার জন্য আমার অনেক ছেলে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমি ওর দুধ দিই নেই, কারণ আমি চাইছি যে ও দুধের নেশাটা ভুলে যাক। কারণ দুধের নেশা যদি না বলে আর আমি রাখতে পারবো না। ও আমার একটাই ছেলে ছিল, আমার অনেক আদরের ছিল, কারণ আমার বাবা ছিল না, আমার ভাই ছিল না, ও আমার অনেক আদরের ছিল। আমার ছেলেটা যখন হয়েছে তখন আমার ঘরে একটা মানুষও ছিল না, আমার খালি ঘরে আমার ছেলেটা হয়েছে। ওর নাটটা যে কাটবে একটা মানুষ ছিল না, আমার ছেলের নার কাটার মতো মানুষ ছিল না। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা শারমিন আপুকে নিয়ে 2টি প্রতিবেদন করেছি। এরপরে তার 7 মাস কাজ করে তাকে 2 মাসের বেতন দিয়েছেন। এরপরে কি ঘটেছিল আমরা সেই গল্পগুলো শুনবো। এরপরে কি ঘটেছিল? তো আমার তো 7 মাস পরে আমি বললাম ম্যাডাম আমার বেতন দিতে হবে, আমার বেতন লাগবে। তা আমার বলতেছে যে ঠিক আছে বেতন দিব, আমার একটু সমস্যা আছে, আমি বাড়ি করতেছি, তোর বলছি না তুই খালি বেতন চাস। আমি তো বেতন চাবো না, তোমরা আমি বেতন লেগে আইসি, আমি বেতন চাবো না, তাহলে আমি বাংলাদেশে থাকতে পারতাম, তোমাকে নাইছি কি লিগে। তা আমি যখন এরকম মানে করে কথা কই, তখন আমার বললো কি কয় ঠিক আছে যা তোর বাংলাদেশে টাকা পাঠাইতেছি। তা আমি ভাবছি হয়তো পাঠাবে তোর। তখন আবার 7 মাস থেকে আবার পাঠাইলো 1 মাস, আর 1 মাস আর 20 দিনের বেতন পাঠাইছে। তো মারে ফোন দিলাম, মা তোমার মোবাইলে টাকা গেছে? কহ মা 1 মাসের আর তোমার 20 দিনের মানে মিলাই দিলে টাকা পাঠাইছে। তারপরে আমি কই, ঠিক আছে। আর কয়দিন পর আবার কমো টাকার কথা, এখন আবার কমো না, এখন কইলে আবার যদি মানে অগত খারাপ যদি আমার মারে, তা আমি না মানে ওর সাথে বেশি বার্গেনিং করতাম না, যে আমি ভয় পাইতাম যদি আল্লাহ ওরা যদি আমার মারে, কারণ কোন সময় কিন্তু মারে নাই। আমি যত কিছুই করি মানে আমরা কাজ করে তো ঠিক, কিন্তু কখনো হাত তুলতো না শরীরে। তো এখন আমি আবার অনেকদিন পরে আমার কইতাছে কি শারমিন আমরা ঘুরতে যাম, এখন তো আমরা ঘুরতে যাবো, তুই বাসায় থাকবি। ঠিক আছে, আমি তো এমনিও বাসায় থাকতাম। ওরা করতো কি প্রতি শুক্রবারে কই যাইতো গো, আমার খবরও থাকতো না, আমি একা একা বাসায় থাকতাম। একা একা বাসায় থাকতাম, 3 দিন 4 দিন বাসায় আসতো না, আমি একাই থাকতাম। আমি খাইছি না না খাইছি না কি করতেছি মানে খবরও নাই, আমার ফোনও দিত না। তো আমি বাসায় থাকতাম। তা আমি বলছি কি আমি তো বাসায় থাকি, এর আবার নতুন করে আমার বলতে হইব? কয় না এবার একটু বেশি দিন আসবো না। কয় দিন? কয় 15 দিন। তো 15 দিন আমাকে আমার কইতাছে মানে আমার মানে যাবি আমাকে সাথে? আমি কই না। কয় তাহলে তোর পার্লারে থুয়া যাই, পার্লারে থাকবি, মানে বাসায় তো কোনো কাজ নাই, পার্লারে তো কাজ আছে। তখন আমার করলো কি পার্লারে রেখে আসছে, পার্লারে রেখে আসছে। তো পার্লারে ওখানে কাজ করি, পার্লারে ঘুমাই, ওখানে মেয়েরা আছে ওদের সাথে টুকটাক খাই, খাওয়া দাওয়া করে ওখানেই থাকি। তো 15 দিন পরে ওরা বাসায় আসছে। বাসায় আসার পরে যে 15 দিন যে বাহিরে ছিল, বাহিরে থাকার পরে এই 11 জন মানুষের কাপড় চুপড় মানে কাপড় তো নিয়ে গেছে, মনে করেন একটা গাড়ি বইরা খালি কাপড়ই লয়ে গেছে, মানে মনে হইতেছে বিয়েতে যাইতেছে এমন অবস্থা। তারপরে ওই মানে 11 জনের কাপড় চুপড় তো ধোয়াইছে। তারপরে আবার মানে ওই যে জিত, আমি ওরা টাকা চাইছি, মানে ওই জিতটা এখন আমার দেই করবো। পোলা পায়না করছে কি পায়খানা করছে, মানে বড়ই 4 বছরের পোলা পানে পায়খানা করতো, ওই পায়খানার কাপড় চোপড় গুলা লয়ে আইছে, আয়া কইতাছে এগুলা ধুইতে হইব। আমি কই এগুলা না, আমি কিছু কই না, আমি চুপ করে যাই। এগুলা ধুইতে হইব। আমি কই তাহলে কই দুমু? মেশিনে দুমু? কয় না মেশিনে না, হাত দা ধুইতে হইব। ঠিক আছে, আমি তো ঠিক আছে হাত দেয় দুমুনে। অগল আমি কথা হয়েছে, আমি বেশি কথা করলেই অগন নিয়তেছে আমার মারবো। আমি বেশি অগর নিয়তটা তো আমি বুঝা ফেলাইছি, আমি কিছু কই না। তা আমি কইতেছি ঠিক আছে হাত দেয় ধুমু। কই আগে কইতেছে খাবার দিতে, তা আমি সব কিছু রান্না করতে পারতাম, ওদের সব খাবার আমি কেক থেকে মানে ওরা যা যা খাইতো আমি সব বানাইতে পারতাম। তো ওদের খাবারগুলো আগে রেডি করলাম, ওদের খাওয়াইলাম। তারপরে ম্যাডাম বলতেছে ম্যাডামের মাথা অনেক ব্যথা করতেছে, ম্যাডামের মাথা টিপা দিলাম। তারপরে আবার বলতেছে ম্যাডামে ওই ছেলে পইরা গিয়া পা মুচকে গেছে, আর আমারে বলতেছে শারমিন তুমি না একবার যাই এই করে দিছিলা, মেসেজ করে দিছিলা, আমার ছেলেটার পাও তখন ভালো হয়েছিল, তুমি আবার মেসেজ করে দাও। এই ছেলে আমার ছেলেটার তখন ছেলেটার বয়স বেশি ছিল না, 12 বছর হবে ওই ছেলেটা, মানে তো মেসেজ করে দাও। তখন আমি করলাম কি ছেলেটার পা মেসেজ করে, ঠিক আছে বস। তো আমি করলাম কি মেসেজ করে দিলাম, মানে মানে আমি করলাম কি সুরা কালাম পইরা, আল্লাহর সুরা, আল্লাহর ইয়ের উপরে তো আর কিছু নাই। কারণ মানুষে বলে কবিরাজ এটা সেটা, এটা কিছু না। আল্লাহ রহমতে যদি আল্লাহর বিশ্বাস করে আল্লাহর সুরা পইরা অনেক কিছু যদি ফু দেয় অনেক কিছুই ভালো হয়। তো আমার এই মনের বিশ্বাস হইয়া তা আমি করলাম কি সুরা পইরা ওর পায়ের ফু দিয়া আমি সুন্দর করে মেসেজ করলাম। তো আল্লাহর রহমতে আমি দেখছি যে 7 দিন মেসেজ করার পর ওর পাওয়াটা অনেকটা ফুলা কমে গেছে, ভালো হয়েছে। তোরা যে যখন আসলো ওদের এই কেউ মেসেজ করে দাও, কেউ মাথা বাইন্দা দাও, কেউ খাবার বানাই দাও, মানে এরকম মানে এক একজনের পর একজন বলতেছে, মানে পাগলের মতো, মানে আমি ছুরাছুরি করে কাজ করতেছি। তো এরকম করার পরে 2 ঘন্টা এরকম আমার কাজ করাইছে। কাজ করার পরে এখন সবার রুমে যায় ঘুমাইছে। এখন হয়েছে গিয়া বাসা ঘরের কাজ, মানে ওদের কাজ শেষ, এখন ঘরের কাজ। তারপরে করাইলো কি এই এক একজনের কাপড়, তারপর বইলা গেছে
বাচ্চাদের কাপড় চোপড় আলাদা ধুইতে হইব, ওর ছেলের কাপড় চোপড় আলাদা ধুইতে হবে, বড় ছেলের কাপড় মানে এক একজনের কাপড় চোপড় আলাদা আলাদা ধুইতে হবে, কারোর কাপড় চোপড়ের সাথে কাপড় চোপড় একসাথে মেশিনে দেওয়া যাবে না। আচ্ছা, আবার এটা শুকাইয়া সন্ধ্যার আগে আগে এই কাপড় আয়রন করে দিতে হবে, এরা নামাজে যাইব। ম্যাডামের বুকরা করে দিতে হবে, আয়রন করে দিতে হবে, উনিও ওনার বোনের বাসা যাবেন। কি করবো, এত তাড়াতাড়ি তো এগুলো সম্ভব না, এত কাপড় চোপড়, বড় বড় ব্যাগের 3 ব্যাগ কাপড় চোপড়, কিভাবে আমি কি করবো? আমি বুঝতেছি যে ওরা তো আমি বেতন চাইছি আমার লাগে এরকম করতেছে। তারপর আমি করলাম কি, আস্তে আস্তে সবকিছু ধুইলাম, এরকম করতে করতে আমি এমন অনেক ক্ষুধা লাগছে, তখন আমি ভাবতাছি রে আমারে 15টা দিন ওরা একটা জায়গায় রাখা গেছে, আমি 15 দিন খাইছি না না খাইছি এই কথা আমার একবারও জিগেলো না। ওরা আইসা ওদের কাজগুলাই আমার করাইতেছে, যে আমার এটা করো সেটা করো, এখন আবার দিয়ে গেছে এটা। ওরা যে যে এত খাবার আমি বানাই দিলাম, ওরা তো বললো না যে শারমিন আমরা যা আসছিলাম না তুই খাইছস, তুই একটু খা তো আমাকে সামনে বৈশা, এটা বললো না। তো আমি যদি বেতন না চাই আমার অনেক আদর করে, আমি ওদের কাছে বেতন না চাই অনেক আদর করে বলে, আমি যদি বেতন না চাই আমার ওদের সাথে বসায় খাওয়াবে, ওদের আমার কি লাগবে শারমিন এটা করো এটা করো, মানে অনেক কিছু করে। কিন্তু এখন আমি বেতন চাইছি দেখে 7 মাস পরে আমার কাছে বলে না, আমার আর অত্যাচার করতেছে। তখন আমি বললাম কি ঠিক আছে এখন কি করবো, আর কিছু করার নাই, কপালের খারাপ। তো আমি সব কিছু আস্তে আস্তে করলাম, করার পরে সব কিছু রোদ দিলাম। তারপরে এখন ওনার যে ইটা ছিল মানে বোকরাটা, ম্যাডামের বোকরাটা শুকায় নাই। তো ম্যাডামে ঘুমের থেকে উঠছে, ওইটা বলতেছে আমার বোকরা শুকাইছে না, বোকরা শুকায় নাই। কেন বোকরা শুকায় নাই কেন? বোকরা আমি শুকাইতে বলছি না, ম্যাডাম বোকরা তো শুকাবে না, কারণ এত তাড়াতাড়ি শুকানো সম্ভব। ঠিক আছে, বোকরা যেমন শুকায় নাই তুমি করো, বাইরে নিয়ে রোদ দিয়ে আসো, বাইরে বাতাসে শুকাইবে, যতক্ষণ না শুকাইবে তখন তুমি বাইরে দাঁড়ায় থাকবা। ঠিক আছে, কারণ ওরা জানতো যে ওদের একটা বিশ্বাস ছিল কি যে আমি কখনো পালাই যাব না, কারণ অনেক অত্যাচার করতো, মানে দরজা খুলে রাখতো, ওরা ঘুমাইতো, চাবি আমার কাছে থাকতো, কখনো আমি তো এরকম কিছু করতাম না। পালানে যাওয়ার মতো অনেক আমার কাছে সুযোগ ছিল, আমি কখনো পালাই যাওয়ার মতো আমার কোনো ইচ্ছা ছিল না, যে আইসি তোরা কতটুকু করতে পারছ আমি দেখবো। তারপরে আমি বাইরে গিয়ে দাঁড়াইয়া বুকরাটা অনেক করে মানে যতটুকু পারছি শুকাইছি, মানে 2 ঘন্টা দাঁড়াইছিলাম বাইরে। তারপরে বাতাসে অনেকটা করে শুকাই না, তারপর আয়রন করে দিছি। ম্যাডামে পয়রা পরে মার্কেটে গেছে না, ওনার বোনের বাসায় মানে বলছে যে যাইবো, তারপরে গেছে মার্কেটে যাইয়া খাবার নিয়ে এসে, মানে অনেক ধরনের সবজি চাল এটা সেইটা মানে নিয়ে এসে, এখন গাড়িতে এগুলো সব। এখন ড্রাইভারে বলতেছে তুই এগুলো কিছু ধরবি না, ড্রাইভারে বলতেছে তুই যা এখান থেকে। আমি যে বাসা ছিলাম ওই বাসাটা ড্রাইভার ছিল, আমি যে 2 বছর ছিলাম আমি ওই ড্রাইভারে কোনোদিন দেখিনি আমার নিজের চোখে, যে ড্রাইভারটা কিরকম ছিল, ওনার চেহারার আকৃতি কিরকম, ওই ড্রাইভারও আমার দেখে নাই। কারণ আমার ড্রাইভারের সামনে কোনোদিন যাইতে দেয়নি, কিংবা ড্রাইভারও আমার সামনে কোনোদিন আইতে দেয়নি। আমি যদি কখনো ড্রাইভারে কিছু খাবার দিতাম তখন বলতো কি যে খাবারটা ওই গেটের সামনে আর নিচে রাখে আসবি, ড্রাইভার এসে নিয়ে যাইব। তো অনেক সময় খারাপ লাগতো, যারে আমার বাঙালি একটা ভাই, আমি ওনারে একটা খাবার দিমু, নিচে রাখে আইতাছি, ধুলা বালু উঠতেছে, ধুলাটার নিচে পড়তেছে, আমার ভাইটা এটা খাইবো। আমার নিজের ভাই না হোক, আমার বাংলাদেশের তো একজন লোক, আমার নিজের ভাইয়ের মতোই তো, কিভাবে ওরা আমি খাবারটা দেই? হয়তো আমি রাইখা চলে আসবো, অনেক কুকুর বিড়াল হাঁটতাছে, মুখও দিতে পারে, এই জিনিসটা আমার ভাইটা খাইবো। কিন্তু আমি যদি এখন ওরা বলতে যাই তখন কেবল তোর ওর সাথে সম্পর্ক আছে, তোরা তো মায়া লাগে, তখন আমি কিছু বলতাম না। একদিন খাবার দিয়ে আমি চলে আসছি, চলে আসার পরে উনি আবার নামাজ পড়তে গেছে, ভাইটা নামাজ পড়ে আইসা যখন খাবারটা নিতে আইছে তখন দেখে কি একটা বিলাই খাইতেছে। তখন আমারে বলতেছে, তখন আমার ঘরের পাশে ঘর ছিল, তো তখন আমার ম্যাডাম নাই ওই দিনকে বাসায়। আমি ভাই খাবার যে দিছিলাম, মানে আমি আমার ঘর থেকে কথা বলে ওনার কথা শোনা যেত, ওনার ঘর থেকে কথা বলে আমার কথা শোনা যেত। আমি বল ভাই খাবার যে দিছিলাম, ভাই খাবার খাইছিলেন? বোন খাবার কেমনে খামু, আমার তো খাবার কুকুরে বিলাই খায়া ফেলাইছে। আমি কে ভাই? কয় তুমি যে নিচে দিয়ে গেছো, আমি তো নামাজ পড়তেছিলাম, খায়া ফেলাইছে, আমি তো কিছু খান নাই এখনো। আবার ও হেরে আবার করতো কি, আমরা রান্না করে দিতাম ওই খাবারটা খাওয়াইতো, কিন্তু উনি নিজে রান্না করে খাইতে পারতো না, ওনারা কিছু দিত না। কে তো আমি বাংলাদেশের টাকা বেতন দিই না, ওই লোকটার অনেক জ্বালাইতো, আমি যেটা রান্না করে দিই ওইটাই খাবি, তো নিজে রান্না করে খাইতে পারবি না। তো কইতেছে বোন আমি তো নামাজ পড়তেছিলাম, আমি খাইতে পারি নাই, ওটা বিড়ালে খায়া ফেলাইছে। ভাই এখন কি খাইবেন? বোন একটা রুটি আনছি, রুটিটা ভিজাইয়া পানি খাইয়া পরে আবার ম্যাডামের লগে একটু পরে বাইরে যাইতে হইব। আমাকে ভাই কি করবেন, আর কপালে আমাকে দুঃখ আছে, আমরা দুঃখ নিয়ে আইছি দুনিয়াতে, কষ্ট করে করে জীবনটা পার করতে হইব। তা কলকে ঠিক আছে ভাই, তার কথাগুলো তো ম্যাডাম শুনে লাইব, ম্যাডামে বাসায়। তা কলকে ঠিক আছে, আর কথা কই নাই হের লাগে আমি, কারণ কখন শুনে ফেলাই, কারণ আমার তো আর কিছু করবো না, হেরা ধরেই মারবো।
আজকে আমার কারণে হ্যাঁ মার খাইবো, দরকার কি থাক। তো পরে আবার করলো কি, হ্যাঁ রে নিয়ে মার্কেটে যখন গেল, মার্কেট নিয়ে আইছে, আর পরে এখন কইতাছে মানে অনেক কিছু সবজি মবজি অনেক কিছু আনছে, চাল আনার পরে এখন কইতাছে যে এগুলা ঘরের ভিতরে ঢুকাইবো। আর ওই ড্রাইভাররা কইতাছে তুই কিছু নিবি না, তুই তোর ঘরে যা। কয় কে? কয় এগুলো শারমিন সব ঢুকাইবো। কয় শারমিন এখন পারে, শারমিন এখন শরীর এখন আগের সাথে অনেক ভালো হয়েছে, তুই আর দেখছ। কয় তুই তো দেখ না শারমিন রে, শারমিনের শরীর এখন আগের চেয়ে অনেক সুস্থ, অনেক মানে মোটা হয়ে গেছে শারমিন, অন শক্তি আছে ওর শরীরে, মানে এরকম করে কইতাছে অন শক্তি হয়েছে, অন সব পারে। আচ্ছা তখন করলো কি, এই যত কিছু আছে সবজি মবজি সব আমার দিয়ে ভিতরে নেওয়া হয়েছে। তা আমি কি করবো, আস্তে আস্তে সব কিছু নিছি, এই সবজি মবজি সব কিছু ঘরে নেওয়া হয়েছে, চালের বস্তা, পানি মানে পানির বোতল মোতল যা আছে সব কিছু ঘরে নিছি। নেওয়ার পরে এখন আমার বলতেছে যে এগুলো ঘরে নিছি, এখন ঘরে খাবার বানিয়ে দিতে, আবার রাতের খাবার, আবার রাতের আলুর চিপস বানাই দিলাম, তারপরে ছোট ওই যে বার্গার বানাই দিলাম, সবার যে যেটা খাবে সবার আলাদা আলাদা করে বানাই দিছি। বানাই দেওয়ার পরে তারপরে ওরা যখন আসছে রাত্রেবেলা, আমি কইতাছি তখন ম্যাডামে, তারপর আমার যে মালিকে সবাই বসে রয়েছে, তখন ওদের সামনে আমি বলতেছি ম্যাডাম আমার বেতন লাগবে, আমার বাংলাদেশে আমার মায় অনেক অসুস্থ, আমার বেতন লাগবে। কয় না বেতন এখন পাঠান যাবে না, কয়দিন আগে বেতন পাঠাইছি না, এখন কিসের বেতন, তোমার খালি সমস্যাই থাকে, আগে কোনো সমস্যা নাই। পরে আমি বলছি আমার সমস্যা, তখন আমি অনেক রাগে গেছি, আমার সমস্যা মানে তোরা সকাল থেকে আমার কাজ করাইছিস, তোরা যে ঘুরে আসছিস, আমার একবার জিজ্ঞেস আমি খাইছি না খাইছি, এখন আমি বেতন চাইছি, আমার বেতন দিবি না কি লিগে। তখন আমার মালিক এবার অনেক ভালো ছিল, ম্যাডামের সাথে মালিকটা অনেক ভালো ছিল। তো মালিক বলতেছে শারমিন ঠিক আছে আমি তোমার দেখি কয়েকদিন পরে তোমার বেতন কিছু পাঠাবো। আমি কেন কিছু কেন স্যার, আমি দেখেন আসছি 7 মাস হয়েছে, 7 মাসের থেকে একবার পাঠাইছে 1 মাসের বেতন, আবার পাঠালো 1 মাসের 20 দিনের বেতন, এখন আর যে বেতনগুলো আছে এখন পাঠা, আবার এই যে মাসও যাইতেছে গা 8 মাস হয়ে যাইব, কি তোরা কি শুরু করছস। এর মধ্যে আমার মায়ে ফোন দিছে পরদিনকে, আমার মার মোবাইল খালি কাইটা দেয়। পরে আমার মায়ে করছে কি, শাহজাহানের কাছে গেছে, শাহজাহান আমার মাইয়ারে আইনা দিবা, আমার বেতনের দরকার নেই। আমার মাইয়ারে আমি ফোন দেই, আমার ফোনটা তো রিসিভ করতে পারে, আমার মেয়েটারে তো ওরা ফোন করতে দেয়ই না, মোবাইলও আমি ফোন দিলে মোবাইলটাও কাইটা দেয়, কি ব্যাপার আমার মেয়েটারে বাংলাদেশ আইনা দাও। তখন ওই করলো ওই শাহজাহান আবার ফোন দিল, ফোন দেওয়ার পরে কইলো কি ব্যাপার শারমিনের বেতন পাঠাও নাকি লিগা, মানে শাহজাহানের কহ বেতন তো পাঠাই, বেতন পাই, মানে হের কাছে অন্যরকম কথা কয়। তারপর সাধারণ ভাই বলল শারমিন কি ব্যাপার তোমার বেতন দেয় না? না ভাই আমার তো বেতন দেয় না। ভাই আপনি আমার একটা কাজ করলেন, আমার কইলেন যে পার্লারের বিষয় দিবেন, অন আমার দুনো জায়গায় কাজ করায়, আচ্ছা দুনো জায়গায় কাজ করায় সমস্যা নাই, আমার বেতনটা তো ঠিক মতো দিব, বেতনটা আমার ঠিক মতো দেয় না। কয় ঠিক আছে আমি বলতাছি তোমারে দিব। পরে আর কি জানি কথা কইছে মোবাইলে, আমি তো আসছিলাম না, আমার ঘরের ভিতর থেকে অন্য জায়গায় আয়া পড়ছি। তারপরে আবার পরের দিনকে আবার আমার 1 মাসের বেতন পাঠাইছে, মানে গ্যাঞ্জাম করার পর 1 মাসের বেতন পাঠাইছে। পাঠানোর পর ওই যে 1 মাসের বেতন পাঠাইছে জিত। পরে করছে কি পরদিনকে আবার এরা বাড়ির ভিতরে করতেছে, অনুষ্ঠান করব, পার্টি করব। তো পার্টি করবো পরে এখন এখন অনেক লোক আসছে, মনে হেরা তো আছে 11 জন, আরো মনে বোনের বাড়ি থেকে আইছে। বাচ্চারে রাখা যাওয়ার বলতে আমার বাচ্চারা তখন অনেক ছোট ছিল, মানে আমার বুকের দুধ খাইতো। তারপরে এখন তখন আমি চিন্তা করলাম যে বাচ্চারা যদি না রাখা যায়, এখন ওর যদি চিন্তা করি তাহলে এখন আমি তো খালি মা ওর চিন্তা করলে হইব না, আমার মাটা অনেক অসুস্থ ছিল, যে এখন যদি আমি ছেলেটারে বাঁচাইতে যাই, মাটারে বাঁচাইতে যাই, আমার কিছু একটা করতে হইব। আমি বাংলাদেশ যে এখন যদি গার্মেন্টসে চাকরি করতে যাই, হয়তো কিছু টাকা বেতন পাবো, বেতন দিয়ে আমার ঘর ভাড়া বাচ্চার খাবার কিছুই আমার হইব না। তো এর জন্য আমি যখন ছেলেটারে নিয়ে রাইখা যাবো, তখন আমার মানে বুকের দুধ খাইতো, তখন আমি যখন আমার ছেলেটারে রাইখা গেছি, তখন আমার ছেলেটা মানে অনেক কান্না করতো। আমার মায়ে ফোন দিয়ে কইতো মা তোমার ছেলেটা তো অনেক কান্না করে, মানে দুধ খাওয়ার জন্য অনেক কান্না করতো, মানে বুকের দুধ তো খাইতে পারতো না, তার জন্য মানে যখন গলা শুকাই যেত তখন অনেক কাঁদতো। তো কাঁদতো পরে আমার মায়ে করতো কি একটু ফিটার খাওয়াইতো, ওই যখন ফিটার খাওয়াইতো তখন একটু থামতো, তারপর আবার উঠে যেত। তখন করতো কি মোবাইল আছে না, এই মোবাইলটা করতো কি ছাড়তো, মোবাইল ছাইরা আমার ছেলের কানের কাছে দিত, তো কানের কাছে দিত, মোবাইলের গান শুনতো আর ওই ফিটার খাইতো। আমার ছেলের এখন এই অভ্যাসটা আছে, মোবাইল না দিলে রাত্রে ঘুমায় না, কারণ ওই যে ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে মোবাইলের, এখনও যদি মোবাইল ওর কানের কাছে দেয় রাত্রে ঘুমায়, নাইলে ঘুমায় না। তো আমি যখন আমার ছেলেটা বুকের দুধ খায়, তখন ওই বুকের দুধ খায়, তখন ওই অবস্থায় আমি চলে গেছি। কিন্তু আজ পর্যন্ত যে আমার একটা ছেলে আছে এই কথাটা কেউ জানে না, কারণ আমি এই
এই কথাটা আমি এখন পর্যন্ত কারোর বলতে পারি না। কেন বলতে পারি না? এই কারণে যে আমার এত ছোট ছেলে রাইখে আমি গিয়েছিলাম যে আমি তখন ওর কথা আমি কারোর বলি না যে আমার এত ছোট একটা ছেলে ছিল। বললে আমার অনেক খারাপ লাগতো। এই যে নয়ন ভাইয়ারা আছে, আমি একদিন নয়ন ভাই আমি সবসময় বলি যে ভাই আমাদের বাসায় একদিন আসেন। আমার ইচ্ছা নয়ন ভাই যখন আমাদের বাসায় আসবে তখন আমার জীবনের যে আরও কিছু ঘটনা আছে সেটা আমি নয়ন ভাইয়ের বলবো। আমি বলতে পারি না যে আমার ছেলে ছিল, আমার এই সমস্যাগুলো ছিল, এর জন্য ভাই আমি গিয়েছি। অনেক অনেক আমার নয়ন ভাই আমার অনেক ঘটনাই জানে, কিন্তু একমাত্র আমার ছেলের ঘটনাটা জানে না। আমি কাউরেই বলি না, ইসাক ভাই, নয়ন ভাই, তারপরে ইলতিয়াজ ভাই, কাউরে আমি বলি না। আমার অনেক খারাপ লাগে কথাগুলো বললে, কারণ যেহেতু আমার ছেলেটা তখন বুকের দুধ খাইতো, আমার হাজব্যান্ড আমার রাইখে অন্য জায়গায় যা বিয়ে করছে, ওখান থেকে আমি ছুটে আনছি, 30,000 টাকা ছুটে আনছিলাম ওই মেয়ের তালাক দিয়া। তারপরে আবার যখন আমার ছেলেটা ছোটি ঘরে যখন হয়েছে, তখন আবার সে অন্য একটা মেয়ে নিয়ে এক জায়গায় যায় ধরা খাইছে। ওখান থেকে আবার 2টা মোবাইল আসছিল, ওই মোবাইলটা রাইখা দিছে। আবার আমার ওখান থেকে টাকা পাঠাইছি 10,000, ওই টাকাটা দিয়া তারপর ওনারা ছুটে নিয়ে আইছি। মানে এইগুলো ভাববে যে এখন থাক, আমার এখন যেহেতু ওরা এত কিছু করলাম, এখন যেহেতু আবার ওই বিয়ে করছে, এখন আমার ছেলেটা যেহেতু এখন 18 মাস হয়ে গেছে, না তো আমার সমস্যা নাই, এখন তো আমি ছেলেটা রেখে কাজ করতে পারবো। তো আল্লাহ ওরে দিছে, যদি আল্লাহ হয়তো ওর দুনিয়াতে রাইখা যাইবো, নাহলে হয়তো আল্লাহ নিয়ে যাবো, যে কোনো একটা করবো। হয়তো আমি হয়তো জয়ী হমু, নাইলে হয়তো মানে পরাজয় হম, যে কোনো একটা তো হমুই। তো তখন আমার ছেলেটা রেখে আমি গেলাম। আমি আবার যখন এয়ারপোর্ট গেছি তখন আমার ছেলেটা ওই 18 মাস, মানে তখন আমার একটা কথা কি, আমার ছেলেটা আবার খুব তাড়াতাড়ি কথা বলতে পারছে। আমি যখন 18 মাস বয়স, তখন আমি পাসপোর্ট বানাইতে দিছি। এরকম করতে করতে আমার অনেক দিন গেছে গা, তখন আমার ছেলেটা একটু কথা বলতে পারতো। তা আমার ছেলেটা বলতেছে, মা কই যাইবা, কই যাইবা? তখন আমি মানে এয়ারপোর্টের ভিতরে, মা তুমি কই যাইবা? তখন আমার ছেলেটা তো অনেকদিন আমার দেখে নাই, তো আমার চিনতে পারতাছিল না যে আমি ওর মা, বা আমি বোকরা পড়া ছিলাম। তো আমার মায় বলতেছে কি, এটা তোমার মা? এটা তোমার মা? হ্যাঁ এটা তোমার মা। কয় ও আমার মা। তখন আমার বলতেছে, মানে ওই যে শুনছে আমার মা, তখন বলতেছে, মা তুমি কই যাইবা? আমি বলছি, বাবা ওই যে উপরে দেখতেছো না লাইট জ্বলতেছে? কয় হ্যাঁ। আমি আমার তো অসুখ, ওই উপরে আমি যাব, ওইখানে আমি ডাক্তারের কাছ থেকে আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তোমার কাছে চলে আসবো। কয় আচ্ছা ওখান থেকে চলে আসবে? আমি হ্যাঁ। তা আমার জন্য খেলনা নিয়ে আইসো একটা। আমি বাবা ওখানে খেলনাও ব্যাস, তোমার জন্য খেলনাও নিয়ে আসবো। আচ্ছা। তখন হয়তো ছোট, অনেক ছোট। তখন বলতেছে, আমার একটু দুধ দাও। এখন ওইখানেই আমার একটু দুধ দাও, মানে অনেকদিন পর আমার দেশ, আমি একটু দুধ খাবো, মা আমার একটু দুধ দিবা? বাবা সরম, এখানে এত মানুষ, তুমি দুধ খাইবা? তোমার নানু মজা কিনা দিব? না নানু মজা কিনা দিবা, আমি মজা খাবো না, তুমি একটু দাও মা, একটু দাও। আমি বাবা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের কাছ থেকে আসি, আইসা তোমার আমি দুধ খাওয়াবো। আপনার তো মনে হচ্ছে আপনার সন্তানের সাথে অনেক বড় অপরাধ করে ফেলছেন। হ্যাঁ সেটা তো অবশ্যই করছি, কারণ আমি চাইছি যে আমার ছেলেটা আমার ভুলা যাক, কারণ আমার ছেলে যদি আমার না ভুলে আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না। যখন ও আমাকে ডাক দিবে যে মা, আমার আমার অনেক কিছুই বলবে যে আমি এই দুধ খাওয়ার জন্য আমার অনেক ছেলে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমি ওর দুধ দিই নেই, কারণ আমি চাইছি যে ও দুধের নেশাটা ভুলা যাক, কারণ দুধের নেশা যদি না বলে আর আমি রাখতে পারবো না। ও আমার একটাই ছেলে ছিল, আমার অনেক আদরের ছিল, কারণ আমার বাবা ছিল না, আমার ভাই ছিল না, ও আমার অনেক আদরের ছিল। আমার ছেলেটা যখন হয়েছে তখন আমার ঘরে একটা মানুষও ছিল না, আমার খালি ঘরে আমার ছেলেটা হয়েছে। ওর নারটা যে কাটবে একটা মানুষ ছিল না, আমার ছেলের নার কাটার মতো মানুষ ছিল না, আমার ছেলে একা একা ঘরের ভিতরে হয়েছে। তারপরে আমার বাড়িতে আইসা, বিশ্বাস করেন আমার ছেলে হয়েছে, তাড়াতাড়ি করে আইসা আমার ছেলের নারটা কাটছে। তখন যখন আমার ছেলেটার আমি দুনিয়াতে দেখছি, যে আমি তখন অনেক খুশি হয়েছি যে আল্লাহ, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে আমার একটা ছেলে হয়েছে, আমার এটাই আমার সব কিছু। আমার সামনে আমার এটাই আমার ভাইয়ের মতো, আমার সামনে ছাতা হয়ে দাঁড়াবে, আমার বাবার মতো ছাতা হয়ে দাঁড়াবে, মানে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি যখন আমার ছেলেটারে 18 মাস বয়সে আমার ছেলেটার আমি রাইখা গেছি, তখন আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও কষ্ট হওয়ার পরও আমি গেছি এই কারণে যাতে আমার ছেলেটার একটু ভালো মতো রাখতে পারি, বা আমার ছেলেটা লেখাপড়া করাইতো, কারণ আমার মা তো অসুস্থ ছিল, এত কিছু পারবে না, এত কিছু পারবে না আমার মা। আমার আম্মা আমার সাথেই থাকে। আচ্ছা, সেটা প্রথম বলতে বলেছেন। আচ্ছা আপা, তারপরে আমরা রেখে এসেছি আপনাকে যে বেতন দেয়নি, ওই ঘটনাটা আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন। তারপরে বেতন দেয় নাই, তারপরে আমার ওই ওর সাথে ঝগড়া হইলো আমার ম্যাডামের সাথে।
ম্যাডামের সাথে ঝগড়া হওয়ার পরে আমি বলতেছি যে ম্যাডাম আমি বাংলাদেশে চলে যাবো। কয় না, তোরা 2 বছর আগে তুই বাংলাদেশে যাইতে পারবি না, তোরা কিনে আনছি না। আমি কার কাছে কিনে আনছস, আমার টাকা দিছিস তুই আমার কিনে আনলি কেমন? আমি 30,000 টাকা দিয়ে পড়াইছি, আমার তো তুই কোনো টাকা দিস নাই। কারে দিছিস 30,000 টাকা? আমি সাধারণ দিছি। আমি ও টাকা দিছি। আমি তারপর আমার কথা বাংলাদেশ থেকে 2 লাখ টাকা আমার দিবি, পরে তোরা আমি বাংলাদেশে যাইবার দিব, আগে যাইবার দিব না। তখন আমার মনে একটা জিদ হলো যে কিরে তুই আমার যাইতে দিবি না, ঠিক আছে আমি কেমনে যাই তুই এরা দিস। মানে তা এটা হয়েছে গিয়া আমার 2 বছর হইতে 4 মাস বাকি আছে। তখন আমি ঠিক আছে তুই আমার যখন যাইতে দিবি না, আমি দেখি কি হবে, আমি যাই। তখন আমার মনে আমার এমন এত একটা মানে মানে ওদের প্রতি এমন একটা মানে ঘৃণা জন্ম হইলো যে ওদের এত কিছু আমি করি, ওদের বাচ্চাদের প্রসাব পায়খানা ওদের যা আছে, এমন রাত আছে আমি না ঘুমাই ওদেরকে মেসেজ করে দিই, নিজে না ঘুমাইয়া। আমার শরীর অনেক খারাপ লাগে, সারাদিন কাজ করার পরে 2 জায়গায় কাজ করার পরে ওদের এত কিছু করি, ওরা বেতন দেয় না, তারপরে মানে এত কিছু করে। তারপর আমি ওরা করলো কি, ওরা বৃহস্পতিবার দিন ওদের বোনের বাড়ি বেড়াইতে গেছে। তা আমার মনে হতে আছে আমি এখান থেকে চলে যাবো, আমি কেমনে যাবো, মানে এই চিন্তা আমার মাথায় খালি ঘুরতেছে, কেমনে আমি যাবো কেমনে আমি যাবো। তখন করছে কি ওরা আগে চলে গেছে। তখন আমি আবার উপরে যে পরিষ্কার করতেছি ছাদের উপরে দিয়ে, ওর ছেলে আবার দেখে না। ওর ছেলে করছে, ছেলে তোমার করছে আমি ঘরের ভিতরেই আসি, ওর ছেলে করছে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে জানি কি জানি করলো, কইরা আবার বাইরে মানে গেট আটকায় বাইরে চলে গেছে। কিন্তু আমি কিন্তু বাইরের সাইডে পড়ে গেলাম, আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকি নাই। মানে আমি যে ঘরের ভিতরে না, ও আর এটা খেয়াল করে না। তা আমি তো বাইরের সাইডে, আমি দোতলায় বইসা আমি মানে পরিষ্কার করতেছিলাম, মানে ওই যে এক সাইড পরিষ্কার করতেছিলাম, বাইরের সাইডটা আর কি। তখন আমিও চুপ করে বসে রয়েছি, আমি দেখি কি করার ছেলে। তো আমার আর দেখে নাই, ও করছে কি ভিতরে জানি কি জানি করলো, কইরা ওর মতো চলে গেছে। তো আমি এবার করলাম কি, এই বাইরে তখন দেখছি, এখন আমি ভাবলাম কি রে 2 তলা থেকে কিভাবে আমি নামবো। এখন তো ভিতরের গেটটা বন্ধ হচ্ছে না, নামার মতো কোনো জায়গা নাই। পিছন সাইডে যদি আমি নামি, বড় বিল, এই বিলের মধ্যে পড়লে হয়তো আমি অনেক সমস্যা হইতে পারে। সামনে আছে, সামনে আমার বাসার মধ্যে লাভ দিলে আমি পায়ে ব্যথা পাবো, বাবার পায়েরও ক্ষতি হইতে পারে। এখন ঠিক আছে যা, তুই তো আমার বেতনও দেস না, আমারে ঠিক মতো খাইতেও দেস না, আমার 2 জায়গায় কাজ করাস, বাংলাদেশে কথা কই পারতেছ না ঠিক মতো, যা তোর বাসায় আমি থাকবো না, হয়তো বাঁচবো না মরে যাবো 2 তলা থেকে না লাভ দিয়া। তখন করলাম কি, ওই 2 তলা মানে ওর ছেলে আমার দেখে না, গেট বন্ধ করে চলে গেছে। তো আমি বলছি 2 তলা থেকে লাভ দিছি পরে আমার পায়ে মানে গিরার মধ্যে আর কি অনেক ব্যথা পাইছিলাম, মানে মুচকে গেছিল আর কি। তো মুচকে গেছে, কিন্তু আমার তো ওই অবস্থা মানে ব্যথা যে পাইছে এই জিনিসটা আমার মানে ফিল করতেছি না। আমি এখান থেকে কি করতেছি, আমি এখান থেকে চলে যাবো কিভাবে। আমি কিন্তু এর অনেক আগে কিন্তু আমি বাইরে ঘুরছি, আমার কাছে চাবি আসছিল, কিন্তু ওই সময় আমার এই জিনিসটা ছিল না, আমি চলে যাবো। কিন্তু তখন আমার এই জিনিসটা চাবি দেওয়া এখন আপনাকে বন্ধ করে দিয়েছে, আপনাকে চাবি দিচ্ছে না। চাবি দিচ্ছে মানে ওরাও নিয়ত যে মানে আমি তো শারমিনের সাথে খারাপ ব্যবহার করি, ওরে বেতন দিই না, হয়তো ওইখান থেকে চলে যেতে পারে, মানে ওরা এইটা ভাবতাছে। তখন আমার কোনো চাবি দিত না। তা ঠিক আছে, তখন তো আমার 4 মাস বাকি আছে 2 বছর হইতে। এই 2 বছরের ভিতরে মাত্র আমি সবকিছু মিলে বেতন পাইছি মাত্র 6 মাসের, আর কোনো বেতন পাইনি আমি। মানে 6 মাসের বেতন তাও পাইছি কিভাবে, ঝগড়া কইরা ওদের সাথে খারাপ ব্যবহার কইরা, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু একটা কথা কি, এত যে খারাপ ব্যবহার করছে, আমার খাবার দেয় না কিন্তু কখনো মারে নাই আমার, মানে মারে নাই কি চোখ গরম করছে এটা। আমি যখন দেখছি যখন চোখ গরম করছে, তখন আমি থাইমা গেছি এই কারণে আমি চিন্তা করছি এখন যদি আমি ওর সাথে খারাপ ব্যবহার করি, ওরা আমার মারবো। কারণ একটা মানুষের সাথে কিন্তু কথা বললে বোঝা যায় ওরা কখন মানুষটারে মারতে পারে। তখন আমি যখন দেখতাম যে খারাপ ব্যবহার করতো, তখন আমি চুপ হয়ে যেতাম, চুপে আমার মতো আমি কাজ করতাম। দেয়াল থেকে লাফ দিয়ে, হ্যাঁ মানে দেওয়াল থেকে যখন আমি লাফ দিলাম, তখন আমার পায়ে অনেক ব্যথা পেয়েছি। ব্যথা পাওয়ার পরে তখন কি করবো, তখন আমি করলাম কি, আমার বাইরেই আমার বোকরা ছিল, বোকরাটা পরে মুখটা বানলাম, মুখটা বাইরে আমার মানে আমি যদি বাইরে বের হই, তাহলে আমার এদেশের অনেক লোকেরা আমার চিনতে পারে, কিংবা অনেক আছে যে বাঙালিরাও থাকতে পারে যে অনেক খারাপ, তারা আমার অন্য জায়গায় বিক্রি করে দিতে পারে। আবার অনেক ইন্দোনেশিয়ানরা আছে, ওরা করে কি মেয়েদেরকে অনেক জায়গায় বিক্রি করে দেয়। তখন আমি করলাম কি, নাইমা আস্তে আস্তে করে মুখটা বাইন্দা দরজা না খুললে আমি বাইরের সাইডে আসছি। বাইরের সাইডে আমি আল্লাহ কোন জায়গা যাবো, কোন রাস্তা দিয়ে যাবো, কোন রাস্তা দিয়ে গেলে মানে আমি ভালো পামো। তখন আমি হাঁটতাছি, তখন অনেক রাত্রের মানে ওই দেশের 9টার মতো বাজে। এখন কোন দিক দিয়ে যাবো, মানে ওদের দেশের তো কোনো শুধু মরুভূমি আর মরুভূমি, মানে কোনো রাস্তার কোনো আগামাতা নেই, এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে রাস্তা। আমি ঠিক আছে আল্লাহ যে দিক নেয়, আমার কথা হচ্ছে মেন রাস্তা দিয়ে যাবো। মেন রাস্তা থেকে তো হয়তো একটা জিনিস পামই। আমার কাছে ছিল 50 টাকা, মানে ওই দেশের 50 টাকা ছিল। ওই 50 টাকা আমার সাথে, মানে আমি সবসময় 50 টাকা আমার সাথে রাখতাম, যে আমার নিয়ত আমি যে কোনো সময় চলে যাবো, যে কোনো একটা জিনিস আমার সাথে রাখি। তো 50 টাকা আমার সাথে ছিল।
তো আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাছি অনেক মানে 2 ঘন্টার মতো আমি হাঁটছি, মানে অনেক ছেলেরা আমার দিকে তাকায় থাকে বা ভাবতাছে যে আমি, আমার তো দেখলে বোঝা যায় আমি যে বাঙালি।